السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن امتحان SSC عن مناهج SSC عن مناهج اختبار SSC. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. তো দেরি না করে আমাদের যে মূল আলোচনা সেটা শুরু করা যাক। সেটা হচ্ছে এই যে এসএসসি সিলেবাস সংক্রান্ত বা এসএসসি সিলেবাসের উপরে আজকে আমরা একটু আলোচনা করে নিই। আমরা জানি যে সামনেই সেপ্টেম্বর মাসের দিকে এসএসসি এক্সাম হতে চলেছে, WBSSC এক্সাম হতে চলেছে বহুদিন বাদে। এবং অ্যারাবিকের কিছু সিট রয়েছে, খুবই অল্প সংখ্যক সিট। যাই হোক, সে সিট যতই হোক না কেন আমাদেরকে পড়ে যেতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে। পজিটিভলি আমাদেরকে আমাদের যে প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে হবে। বলা যায় না হয়তো এই প্রিপারেশনের কারণেই হয়তো সিলেকশন হয়ে যেতে পারে। যাই হোক, সবসময় পজিটিভ মাইন্ডসেটে আমাদেরকে পৃথিবীতে এগোতে হবে, তাহলে সব কিছু পজিটিভলি ঘটার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে টোটাল যে রিটেন এক্সাম টোটাল 60 মার্কের হবে এবং আরও আনুষঙ্গিক যে ইন্টারভিউ, তারপর তার যে একাডেমিক যে নাম্বার প্লাস তার যে এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল টিচিং, এইসব এর ভিত্তিতে আরও টোটাল সব মিলিয়ে 40 নাম্বার থাকবে। দিয়ে টোটাল 100 নাম্বার আর কি পরীক্ষা। তবে রিটেন টেস্ট হবে 60 মার্কের এবং এই 60 মার্কের এক্সাম হবে এই সিলেবাসের ওপর ভিত্তি করে, যেটা আমরা সকলেই জানি। তাই এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি সে সম্পর্কে কিছু কথা আমি শেয়ার করতে চাই আমার এই ক্ষুদ্র জ্ঞানে। যদিও আমি আমার যে জ্ঞান অনেক রয়েছে এমনটা নয়, বরং আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু উপলব্ধি করতে পারছি ততটুকু আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। যাই হোক, তো এই যে প্রোজ এবং পোয়েট্রি, এসএসসি সিলেবাসের প্রোজ এবং পোয়েট্রি এটা একটা হিউজ সিলেবাস। বাকি যেগুলো 3 নাম্বার যেটা রয়েছে গ্রামারের ওপরে, এবং এদিকে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার এবং এর মধ্যে যে ইলমুল বালাগা যেগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেকটাই বলা যায় সহজ, কারণ আপনারা অনেকে MSc এক্সাম দিয়েছেন, সেখানে এগুলো চর্চা হয়েছে। তবে মাথায় রাখতে হবে 2016 সালে কিন্তু ইংরেজিতে পরীক্ষা হয়েছে, তাই আশা করছি এবারও ইংলিশে এক্সাম হবে, ইংলিশে প্রশ্ন থাকবে, ইংলিশে উত্তর থাকবে। ঠিক আছে, তো ইংলিশে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ইংলিশে লিখতে হবে, মানে ইংলিশে কোশ্চেনপত্র থাকবে এবং MCQ টাইপ থাকবে। তো ইংলিশে কোশ্চেন হবে, সে দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই টার্মিনোলজিস যেগুলো থাকবে, যেগুলো মুস্তালাহাত ইংরেজিতে লেখা থাকবে, সেগুলো কিন্তু বুঝতে হবে, নাহলে আমাদের খুব অল্প একটু না বোঝার কারণে নাম্বার মিস হয়ে যেতে পারে। তো এই যে প্রথম এটে রয়েছে যে টেক্সট অর্থাৎ প্রোজ রয়েছে, প্রোজেও কিন্তু মানে খুব বড় একটা সিলেবাস। তো এই সময়ের মধ্যে খুঁটিয়ে যদি পড়তে যাওয়া যায় তাহলে কিন্তু সময় পাওয়া মুশকিল। ঠিক আছে, মুশকিল। তারপরে যদি কেউ পারেন পড়তে তাহলে খুবই ভালো। তো এখানে আমাদের খোলাসা আকারে পড়ে নেওয়াটাই ভালো। বিশেষ করে বড় বড় যে গ্রন্থগুলো রয়েছে, আল-হামিসি সিরা, তারপর তাহা হোসেনের যে আইয়াম গ্রন্থ রয়েছে, এইগুলো তার যে খোলাসা এবং মোটা যেই জিনিসগুলোর ওপরে জিজ্ঞাসা করা হতে পারে সেই সব জিনিসগুলো সম্পর্কে একটু পড়ে নেওয়া দরকার। তো এখানে বলছে ট্রান্সলেশন এক্সপ্লেনেশন অফ এক্স্যাক্ট ইন্টু ইংলিশ অর ভাওয়েল সায়েন্স ফ্রম দি ফলোয়িং BA পাস অ্যারাবিক সিলেকশন। এটা বইয়ের নাম বলছে পার্ট 2, 1963 সালের যে এডিশন, যেটা আর কি কোর্স পাবলিশড বাই CU ক্যালকাটা ইউনিভার্সিটি 1976। তো টোটাল মার্ক এখানে 60 থাকবে। 60 থাকবে। তো
এখানে প্রথমেই আছে 1 নাম্বার এ আল মুনতাখাবাতু মিনাল কাশশাফ। তো আল মুনতাখাবাতু কাশশাফ এটা একটা তাফসিরের গ্রন্থ। সেই তাফসিরের গ্রন্থ থেকে এই যে 26 থেকে 39, হ্যাঁ, আমি যতটা জানি যে সূরাতুল লোকমানের কথা এখানে বলা হচ্ছে, তো সেই সম্পর্কে আমাদেরকে পড়ে নিতে হবে। তাই সূরা লোকমান সম্পর্কে যদি আমরা পড়ি তাহলে প্রথমে জানতে হবে সূরা লোকমান এটা মাক্কি না মাদানী, এটার কতটা আয়াত রয়েছে, কতটা রুকু রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। সূরা লোকমানের মূল বিষয়বস্তু কি, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সূরা লোকমানের যে খোলাসা, তার যে একটু পড়ে না আমাদের দরকার। এবং সেখানে কি কি ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো সম্পর্কে একটু আমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, আমি সংক্ষেপে আলোচনা করব। তারপর বিয়ে আল মুনতাখাবাতু ফি সিরা। সিরা বলতে ইবনে হিশামের যে সিরা গ্রন্থটা রয়েছে, ইবনে হিশামের যতটুকু আমি জানি যে রাসূল সাল্লামের বলতে আসিরা নববিয়ার ওপরে, তো এই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। খোলাসা আকারে পড়ে নেওয়া দরকার। ডিটেলসে পড়তে পারলে তো খুবই ভালো, কিন্তু সময় হাতে খুবই কম। তাই সেদিকে খেয়াল রেখে মোটা মোটা জিনিস যেগুলোর ওপরে কোশ্চেন আসতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে নবী সাল্লামের জীবনীর ওপরে, তারপর আরও যে সমস্ত যুদ্ধ বিগ্রহগুলো রয়েছে, বদর, ওহুদ, খন্দক, তাবুক যুদ্ধ, মক্কা বিজয়, আরও ইত্যাদি, সিফিনের যুদ্ধ, উটের যুদ্ধ, এবং আরও যে সমস্ত বলতে ঘটনাগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে। আরও কিছু এখানে রয়েছে, যেমন আল মুনতাখাবাতু মিনাল মুকাদ্দিমা। মুকাদ্দিমা এটা কার? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট রয়েছে ইবনে খালদুনের। এটা ইবনে খালদুনের মুকাদ্দিমাটা। তাই প্রথমে জানতে হবে মুকাদ্দিমার লেখককে, খালদুন। ইবনে খালদুন সম্পর্কে আমাদেরকে একটু আড্ডু জেনে নিতে হবে। ইবনে খালদুন তিনি একজন সোসিওলজিস্ট ছিলেন, অর্থাৎ ইলমুল ইজতিমায়ের উপরে তিনি লেখালেখি করেছেন, সমাজ বিজ্ঞানের উপরে তিনি লেখালেখি করেছেন। হ্যাঁ, তো এই যে মুকাদ্দিমা আসলে ইলমুল ইজতিমায়ের উপরে, এর বিষয়বস্তু হচ্ছে ইলমুল ইজতিমায়ের উপরে তিনি লিখেছেন। তাহলে এই গ্রন্থ থেকে কোশ্চেন যদি মানে যেগুলো আসার সম্ভাবনা থাকে সেগুলো হচ্ছে মানে যেগুলো আছে সেগুলো হচ্ছে মুকাদ্দিমা এই গ্রন্থটি কার। ঠিক আছে, মুকাদ্দিমা এই গ্রন্থটি কার, মুকাদ্দিমার পুরো নাম কি, মুকাদ্দিমা এই গ্রন্থটির পুরো নাম কি, একটা পুরো নাম রয়েছে কিতাবুল ইবারি ওয়া মুবতাদাইল খাবারি, এরকমভাবে এই গ্রন্থটার পুরো নাম রয়েছে। পুরো নামটা মনে রাখতে হবে। এই গ্রন্থটি কত সালে পাবলিশ হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রন্থের মধ্যে কটা বাব রয়েছে, কটা জুজ রয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। হ্যাঁ, মুকাদ্দিমার যে প্রথম লাইনগুলো কি দিয়ে শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই মুকাদ্দিমা থেকে এই ধরনের কোশ্চেনগুলো, তাছাড়া আরও অনেক কোশ্চেন রয়েছে। যখন আমি ভিডিও করব এক এক করে, আমি চেষ্টা করছি ভিডিও করার, যতটুকু পারবো আমি আপনাদেরকে ফ্রি অফ কস্ট অর্থাৎ ভিডিওগুলো প্রোভাইড করার, যতটুকু আমি সময় পাবো সে সময়ের মধ্যে আমি চেষ্টা করছি। হ্যাঁ, তো সেখানে আরও ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ, বলতে কী ধরনের কোশ্চেন আসতে পারে। তারপর এখানে আল ইকাব গ্রন্থ। আল ইকাব গ্রন্থটি কার? এটা হচ্ছে মুস্তাবালাত ফি আল মানফালুতি। আমরা জানি মুস্তাবালাত ফি আল মানফালুতির এই যে ইকাব গ্রন্থ, এই ইকাব একটা গল্প। তো এখানে এই গল্পটার যে পেজ সংখ্যা দেওয়া আছে 175 থেকে 204, মানে এটা বেশ 30 পেজ মতো যে একটা মানে গল্পের গল্প আর কি। তো মুস্তাবা লাতফি আল মানফালুতির সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। মুস্তাবা লাতফি আল মানফালুতি তিনি একজন কাসিন ছিলেন, মানে শর্ট স্টোরি রাইটার ছিলেন। হ্যাঁ, স্টোরি রাইটার ছিলেন তিনি। এবং তিনার আরও জীবনের যে ব্যাকগ্রাউন্ডগুলো, তিনার কী উপাধি ছিল বা তিনার পুরো নামটা কি, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, কোথায় ইন্তেকাল করেছেন, কোনো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছেন কি না, হ্যাঁ, তারপর ইকাব গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছেন কি না, এই জিনিসগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ জীবনীর ক্ষেত্রে, যে কোথায় 1 নম্বর কোথায় জন্মগ্রহণ করেছে, 2 নম্বর হচ্ছে কত সালে জন্মগ্রহণ করেছে, 3 নম্বর হচ্ছে কোথায় মৃত্যুবরণ করেছে, 4 নম্বর কত সালে মৃত্যুবরণ করেছে, হ্যাঁ, 5 নম্বর হচ্ছে তিনার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, তিনি বলতে কাসিন মানে গল্প লেখক, না রেওয়াইয়ুন অর্থাৎ উপন্যাসিক, না মাসরাহিয়ুন
ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার না বা সাহিবুল মাকালা, কাতিবুল মাকালা বা মাকালা রাইটার, কোন এ ক্যাটাগরির মধ্যে পড়ছে সেইগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। তার পুরো নাম কি, তারপর গুরুত্বপূর্ণ বইয়ের ব্যাপারে তো বললাম। এই সব কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে খুবই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকে তো সেই সব দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ইকাব গ্রন্থ সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। ইকাব গ্রন্থের যে মূল থিমটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ইকাব গ্রন্থটি কত সালে পাবলিশ হয়েছে সেটা জানতে হবে। এটা স্টোরির গল্প, এটা গল্পের বই, না মাসরাহি, না রেবাই, না কোনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এটা কার, এটা মুস্তালাত ফিল মানফুরুতির, এটা আমাদেরকে জানতে হবে। আল ইকাব গ্রন্থটি এটা কোনো ভাষায় ট্রান্সলেশন হয়েছে কিনা সে সম্পর্কে আমাদেরকে জানা দরকার। এই গল্পটির মধ্যে কতটা বাব রয়েছে, যদি বাব থাকে তাহলে সেই বাবগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। কটা বাব রয়েছে সেগুলো আমাদেরকে, জাস্ট আমি উদাহরণস্বরূপ বলছি, বাব থাকলে বাবগুলো আমাদেরকে জানতে হবে। যদি জুজও থাকে তো সেই জুজের ব্যাপারে আমাদেরকে জানতে হবে কটা জুজ। তারপর নাম্বার দেওয়া আছে আন নাহদাতু আল লুগা আল আরাবিয়া, নাহদাতুল লুগা আল আরাবিয়া, আরবি ভাষার যে জাগরণ আর কি, রেনেসাস যেটাকে বলা আছে, রেনেসাস অফ আরবিক ল্যাঙ্গুয়েজ। তো সেসব সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, আরবি ভাষা সম্পর্কে। এটা যখন আমরা পড়বো তখন আরও ডিটেলসে আলোচনা করব। তারপর আলাহামিস আসিরা, এটা তহা হুসাইনের একটা গ্রন্থ, আলাহামিস সিরা। এই গ্রন্থটা প্রথমত কে লিখেছে, তারপর এই গ্রন্থটার কারণে তহা হুসাইন কোনো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, ঠিক আছে। যেমন জায়েজাতুদ্দৌলা তাকদিরিয়া তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1945 খ্রিস্টাব্দে। এই বইটা লেখার কারণে তহা হুসাইন জায়েজাতুদ্দৌলা তাকদিরিয়া পেয়েছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর আর কি ধরনের কোশ্চেন আসতে পারে যে আল-হামিস সিরা এই গ্রন্থটির মূল বিষয়বস্তু কি, কিসের ওপরে এই গ্রন্থটি তহা হুসাইন লিখেছেন, কোন বিষয়ের উপরে। এই আল-হামিস সিরা এই যে গ্রন্থটির মধ্যে কতটা আবওয়াব রয়েছে, কটা বাব রয়েছে, কটা জুজ আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। আল-হামিস সিরা কত সালে পাবলিশ হয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যটা জুজ থাকবে প্রত্যেকটা জুজের খোলাসা আকারে দেখে নিতে হবে যে প্রথম জুজে কী সম্পর্কে আলোচনা হয়েছে, দ্বিতীয় জুজে কী সম্পর্কে আলোচনা হয়েছে, তৃতীয় জুজে কী সম্পর্কে আলোচনা হয়েছে। এইসব জিনিসগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে তহা হুসাইনের জীবনী আমাদেরকে জেনে নিতে হবে। আমরা জানি তহা হুসাইনকে আমিদুল আদাব আল আরাবি বলা হয়ে থাকে, এটা তিনার উপাধি। এই একই রকমভাবে আইয়াম সম্পর্ক আমাদেরকে যেভাবে বললাম আল-হামিস সিরা, এভাবে কিন্তু পড়ে নিতে হবে। মাকামাতে হারিরি সম্পর্কে জেনে নিতে হবে, হারিরির জীবনী জেনে নিতে হবে। হারিরি কতটা মাকামা লিখেছেন তিনি তিনার জীবনে, কোনটা প্রথম মাকামা, কোনটা শেষ মাকামা, ঠিক আছে। এগুলো কিন্তু একটু জেনে রাখা ভালো। এবং তার যে প্রথম থেকে 1 থেকে 3 চ্যাপ্টার, 3 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, এই সব চ্যাপ্টার সম্পর্কে ওভারঅল একটা খোলাসা আমাদেরকে দেখে নিতে হবে। এবং সেখানের মূল বিষয়বস্তু কী সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু জানতে হবে। তারপর কিতাব আল ফাখরি, এটা সেকেন্ড চ্যাপ্টার পর্যন্ত, প্রথম থেকে না সেকেন্ড চ্যাপ্টার। তো কিতাবুল ফাখরির সম্পর্ক আমাদেরকে জেনে নিতে হবে। যেভাবে আইয়াম সম্পর্কে পড়লাম ওভাবেই কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে কবিতা। এখানে অনেকগুলো কবিতা রয়েছে, যেমন দিওয়ান আল জুহাইরের যে মোয়াল্লাকার এটা 141 থেকে 43 নাম্বার, মানে পুরো মোয়াল্লাকাটার এখানে যে মোয়াল্লাকাটা পড়তে হবে। তো মোয়াল্লাকা পড়ার ব্যাপারে জুহাইর বিন আবি সুলমা সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। এবং জুহাইর বিন আবি সুলমার যে মোয়াল্লাকা কোন কাফিয়াতে লিখেছিলেন তিনি, কোন কাফিয়াতে, মিমিয়া কাফিয়াতে তিনি লিখেছিলেন, কোন বাহরত তবিলে তিনি লিখেছিলেন, এর কতটা বলতে মোয়াল্লাকার কটা, ইনি জুহাইর বিন আবি সুলমা যে মোয়াল্লাকা লিখেছিলেন কটা আদাদ মানে কয়টা চরণ রয়েছে, সেই চরণ সংখ্যা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে জুহাইর বিন আবি সুলমার যে মোয়াল্লাকার প্রথম দিকগুলো, যে অংশগুলো, কবিতার যে প্রথম যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডের এক বচন, দ্বিবচন মানে বহু বচন, বিশেষ করে এক বচন এবং বহু বচন থেকে এক বচন, আর ওয়াহিদ থেকে মানে মুফরাদ থেকে, এক কথায় মুফরাদ থেকে জামা, জামা থেকে মুফরাদ, ভাইস ভার্সা, ঠিক আছে, ভাইস ভার্সা, দুটোই কিন্তু দেখে রাখতে হবে, প্রথম দিককারগুলো এবং শেষের দিকের
হ্যাঁ, এবং মিডিলে চেষ্টা করতে হবে সেই ওয়ার্ডগুলোর বহুবচন থেকে একবচন, একবচন থেকে বহুবচন, এবং কোনো পার্টিকুলারলি ওয়ার্ড কি কাকে উদ্দেশ্য করা হচ্ছে সেগুলো কিন্তু দেখে নিতে হবে। আর আশা করছি আপনাদের কাছে ম্যাটেরিয়ালস রয়েছে, সেগুলো বাংলায় অনুবাদ করে হলো পড়বেন, শব্দের ওয়ার্ডগুলো দেখবেন, সেগুলো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এই দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কবিতা সম্পর্কে প্রশ্ন আসতেই পারে। জোহারের যে মোয়াল্লাকা 2-3টে লাইন তুলে দিতে পারে, 2-3টে লাইন তুলে দিয়ে বলা হতে পারে এটা কার কবিতার অংশ। ঠিক আছে, যদি আপনার জানা থাকে তাহলে উত্তর পেরে যাবেন, যদি না জানা থাকে তাহলে উত্তর পারবেন না। তো এই যে 1 নম্বর পয়েন্ট আমি পয়েন্ট আকারে যদি বলি, তো দিওয়ান সম্পর্কে মানে কবিতা সম্পর্কে কবিতাটা কার। 2 নাম্বার, কবিতাটা যদি কোনো বাহারে পার্টিকুলারে থাকে তো কোন বাহারে বা কোন কাফিয়াতে হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে যে এই কবিতাটার কিছু অংশ, কিছু লাইন তুলে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে এই যে লাইনগুলো কার, সেই লাইনগুলো কার, সেভাবে কোশ্চেনে জিজ্ঞাসা করা হতে পারে। 4 নম্বর, এই যে কবিতার মূল বিষয়বস্তু কি সেটা জিজ্ঞাসা করা হতে পারে। 5 নাম্বার, মুফরাদ থেকে জামা, জামা থেকে মুফরাদ, ইত্যাদি করা হতে পারে। 6 নাম্বার, কোনো একটা কবিতার লাইন তুলে সেখান থেকে গ্রামারের কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। 7 নাম্বার, কোনো একটা লাইন তুলে দিয়ে তার মধ্যে কোনো একটা ওয়ার্ড কাকে উদ্দেশ্য করছে সেই জিনিসটা কিন্তু এখানে বলা হতে পারে বা জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে, কে কাকে বলেছে এই লাইনটা, এরকমও জিজ্ঞাসা করা হতে পারে। তো এই সব পয়েন্টগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর মোতানাব্বির যে কাসিদা লামিয়া রয়েছে, নুআইদুল মাসরাফিয়াত ওয়াল আওয়ালি যেটা রয়েছে, ঠিক আছে, এই যে মাসরাহিয়াটা পুরোটাই কিন্তু সেম যেমনভাবে আমি বললাম জুহাইর বিন আবি সুলতান মুআল্লাকার ব্যাপারে, ওইভাবে অতগুলো পয়েন্ট আমাদের মাথায় রেখে পড়তে হবে। আবুল আল মারির এখানে কয়েকটা কাসিদা রয়েছে, সেই কাসিদাগুলো এভাবে পড়ে নিতে হবে, খুব অল্প সময়ের মধ্যে দ্রুত পড়তে হবে। তারপর ইবনুল ফারিদের যে দিওয়ানের যে কবিতা রয়েছে সেগুলো কিন্তু পড়ে নিতে হবে, এখানে 120 থেকে 127 পেজের মধ্যে। আর আপনাদের কাছে আশা করছি টেক্সটগুলো রয়েছে কবিতার, মানে কবিতা হোক বা গদ্য হোক, সবগুলো টেক্সট আপনারা পেয়ে গেছেন বিভিন্ন জায়গা থেকে। তারপর হাফিজ বিকি ইব্রাহিমের যে দিওয়ান রয়েছে সেই দিওয়ানগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। তার মধ্যে হাফিজ বিকি ইব্রাহিমের একটা রয়েছে ইলাল উস্তাদ আর শেখ মোহাম্মদ আব্দু একটা রয়েছে। তো এই যে কাসিদাগুলো সেম যেমনভাবে জুহাইর বিন আবি সুলমার ব্যাপারে বললাম, এই যতগুলো পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। জামিল সিদ্দিকী আয-যাহাবী যে দিওয়ানগুলো রয়েছে, মানে কাসিদাগুলো রয়েছে 286 থেকে 303-এর মধ্যে, সেই কাসিদাগুলো এভাবেই পড়ে নিতে হবে। তার মধ্যে একটা জামিল অবুসায়না কাসিদাটা রয়েছে, যেটা আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে। তারপর আশ-শাওকিয়াতের মধ্যে যেটা রয়েছে বলতে আহমদ শাওকির, ঠিক আছে, ওই একইভাবে জুহাইর বিন আবি সুলমান যেমনভাবে বললাম সেভাবেই পড়তে হবে আর কি। তারপর আল দিমাসকাস এখানে উল্লেখ করে দিয়েছে কি কি গ্রন্থ, মানে কাসিদা রয়েছে এখানে, এই কাসিদাগুলোর নাম উল্লেখ করে দেওয়া আছে। তাহলে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট হয়ে গেল। ঠিক আছে, তো এই যে প্রোজ আর পোয়েট্রি থেকে যে বিশেষ করে প্রোজ খুব বড় বড় যে খুব গভীর থেকে প্রশ্ন করা হবে এমনটা আশা করছি, এমনটা নাও করা হতে পারে, কারণ যেহেতু টেক্সটগুলো অনেক বড় বড়, এক্ষেত্রে কি হয় যে সিলেবাসগুলো অনেক বড় হয়ে থাকে, দেখা যায় যে তার ভিতর থেকে কোশ্চেন না করে ওপরোপরি করা হয়ে থাকে, তার বিষয়বস্তু কি, প্রথম জুজে কি বলা হয়েছে, কত সালে পাবলিশ হয়েছে, এই ধরনের কিন্তু কোশ্চেন করা হতে পারে। কারণ ওরাও জানে যে এতগুলো গ্রন্থ এত অল্প সময়ের মধ্যে কেউ পড়তে পারবে না, এমন একটা ধারণা করা হয়ে থাকে। আর 2016 সালে যে কোশ্চেনটা রয়েছে আপনারা সকলে দেখে নেবেন, সেটাকে প্র্যাকটিস করে নেবেন, সেটা দেখেই বুঝতে পারবেন যে কী ধরনের কোশ্চেন করা হচ্ছে, আগামীতে কী ধরনের কোশ্চেন করা হতে পারে, সেদিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে কিন্তু সেটা বোঝা যাবে। আর গ্রামারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বলতে এই যে এসএসসি দিচ্ছেন, তার মানে ওরাও চেক করতে পারে যে যেমনটা এমএসসিতে অনেক গ্রামার এসেছিলো, তাই গ্রামারকে অবহেলা করলে হবে না। গ্রামারের মাধ্যমে আপনার অ্যারাবিকের কতটা দক্ষতা আপনার মধ্যে রয়েছে সেদিকটা কিন্তু বিবেচনা করতে পারে গ্রামারের মাধ্যমে। তো গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রামার যে জিনিসগুলো রয়েছে, এখানে ভার্বস, দেয়ার মেজার্স অ্যান্ড সাইলেন্ট ফিচার্স, ফেলের ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। ইররেগুলার ভার্বস ইনক্লুডস সাহি, মাহমুজ, মুতাল, এই সব ব্যাপারে। সাহি, মাহমুজ, মুতাল খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, প্রত্যেকটা এক্সামের জন্য সাহি, মাহমুজ, মুতাল, মুদাআফ খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। জিগার তার মধ্যে মুতালটা খুবই গুরুত্বপূর্ণ,
হ্যাঁ, যেমন খাউফুন দিয়ে আছে, এটা মিসাল না আজওয়াফ না না নাকিস নাকি, হ্যাঁ ওয়া আসতে পারে, ঠিক আছে, ওয়া আসতে পারে, তারপর রমা আসতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সাহি মাহফুজ মুহতাল মুদাআফ, তাই এটাকে অবহেলা করলে হবে না। এর উপরে ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে, আশা করছি আপনারা দেখেছেন। তারপর নাউন্স অ্যান্ড কেসেস অফ নাউন্স, তবে এখানে বিশেষভাবে আমাদেরকে মনে রাখতে হবে টার্মিনোলজিগুলো কিন্তু সবগুলো ইংরেজিতে কিন্তু থাকবে। তো ইংরেজি টার্মগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। মারফু এর ইংরেজি কি, তারপর মানসুব এর ইংরেজি কি, মাজরুরের ইংরেজি কি, এসব ইংরেজিগুলোর টার্ম কিন্তু জেনে রাখতে হবে। হ্যাঁ, যদি না জানি তাহলে কিন্তু আমাদের একটুকের জন্য মিস্টেক হয়ে যাবে। যদি আমরা আরবি টার্ম জানি কিন্তু ইংরেজি টার্ম জানি না, তাহলে কিন্তু নাম্বার ওখানে আপনার মাইনাস হয়ে যাবে। তো বি নাম্বার হচ্ছে নাউন্স অ্যান্ড কেসেস অফ নাউন্স, মানে ইসিম এবং তার যে অবস্থা সম্পর্কে, ইসিমের যে অবস্থা, হ্যাঁ মানে রাফা নাসাব জার, এই দিকগুলো হ্যাঁ পড়তে হবে গ্রামারে। নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল, মুফরাদ, একবচন, বহুবচন, দ্বিবচন, এগুলো পড়তে হবে। তারপর ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টিকেলস, আল হুরুফ, যত ধরনের হুরুফ রয়েছে, হুরুফে জার, আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফাইল, তারপর হুরুফে আতিফা, আরও যে সমস্ত হরুফগুলো রয়েছে, যত ধরনের হরুফ, সেই হরুফগুলো নিয়ে এখানে পড়তে হবে। পার্টিকেলস এর আরবি হচ্ছে হরফুন, হ্যাঁ হরুফ। যদি হরুফের ইংরেজিটা পার্টিকেল আপনি না জানেন তাহলে কিভাবে উত্তর করতে পারবেন? তো সেই দিকটা লক্ষ্য রেখে কি করতে হবে, ইংরেজি টার্মগুলো ক্লিয়ার করতে হবে। সিনট্যাক্স এখানে বাক্য নিয়ে আলোচনা করা হবে, বাক্যের মধ্যে গ্রামার। ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্সেস, সেখানে বিভিন্ন ধরনের বাক্য হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফাইলিয়া হতে পারে, জুমলা ইনশাইয়া হতে পারে, ঠিক আছে। এই ধরনের বাক্যগুলো কিন্তু সেখানে থাকবে। আপনারা এই যে গ্রামারের জন্য টিচ ইউর সেলফ অ্যারাবিক, সেখানে কিন্তু আপনারা রাফা নাসাব জার ইংরেজি যে টার্মগুলো সেখান থেকে পেয়ে যাবেন। টিচ ইউর সেলফ অ্যারাবিক, ইউর সেলফ অ্যারাবিক, আপনারা অনেকে জানেন, ইউর সেলফ অ্যারাবিক, নিজেকে আরবি শিক্ষা দাও। তো এই বইটাতে ইংরেজিতে গ্রামারের যে টার্মিনোলজিগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে, সেই বইটা খুবই হেল্পফুল এই দিক থেকে যদি লক্ষ্য করি। তো তারপর এখানে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস অফ অ্যানি সেন্টেন্স অর ওয়ার্ডস উইথ ভাওয়েল সাইন্স, এখানে গ্রামাটিক্যালি ব্যাখ্যা করতে দিতে পারে, মানে একটা সেন্টেন্স সেখানে অপশনাল, মানে অপশনই থাকবে, কিন্তু সেখানে বলা হতে পারে এই বাক্যে এটা কোন গ্রামার, এরকম জিজ্ঞাসা করা হতে পারে। মাফাইলে খামসা, খুবই এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে মাহু, মাফুলে লাহু, মাফুলে ফিহি, এই যে 5টা মাফুল সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ রয়েছে, যে তামিজ, খুবই গুরুত্বপূর্ণ। এটাও তামিজ সম্পর্কে খুব প্রশ্ন কিন্তু দিয়ে থাকে কম্পিটিটিভ এক্সামে। তামিজ, হাল, তো হাল আপনাদের নেই, মুস্তাসনাও নেই, কিন্তু তামিজ আছে, তামিজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। তা মুসাব্বা বিল ফেল আলোচনা করলাম, ইন্না, আন্না, কা, আন্না, লাকিনালা, এটা সম্পর্কে। পাওয়ার্স মানে আল আওয়ামিল সম্পর্কে, বিভিন্ন আওয়ামিল যেগুলো রয়েছে, আমিল, এর জন্য হচ্ছে আওয়ামিল, সে সব সম্পর্কে পড়তে হবে। সঙ্গে রেটোরিক অ্যান্ড প্রোসোডি, অর্থাৎ ইলমুল বালাগা এবং প্রোসোডি বলতে ইলমুল আরুজ। বালাগার মধ্যে ইলমুল বায়ান পুরো পড়তে হবে। ইলমুল বায়ানের ওপর আমার ভিডিওজ আছে, সঙ্গে আরও অনেক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখবেন। ইলমুল বায়ানের মধ্যে তাসবিহ পড়ছে, তাসবিহটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাসবিহ সম্পর্কে যতগুলো ভাগ রয়েছে সেগুলো পড়ে নিতে হবে। তারপর ইলমুল বাদি বা ইলমুল বাদির মধ্যে আল মুহাসসানাত পড়ছে, সেটা লাফজিয়া হতে পারে, মানবিয়া। আল মুহাসসানাত আর লাফজিয়ার মধ্যে কী পড়ছে, একটা পড়ছে জেনাস পড়ছে, ঠিক আছে, তারপর সাজা পড়ছে, আর ইকতিবাস, ইকতিবাস, এই 3টে আল মুহাসসানাত আর লাফজিয়ার মধ্যে পড়ছে। কোশ্চেনে দিতেই পারে যে কোনটা নয়, which among which is not minal muhassan from muhassanat al lafdiyya from the below, এই ধরনের ইংরেজিতে কোশ্চেন করতে পারে। তো কোনটা মুহাসসানাত আল লাফজিয়ার মধ্যে নয়, সেখানে যদি তাওরিয়া অপশনে থাকে তো তাওরিয়া সঠিক উত্তর হয়ে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আল মুহাসসানাত আল লাফজিয়ার মধ্যে 3টে রয়েছে, জেনাস,
সাজা ইকতিবাস আর আল মুহাসসানাত আল মানবিয়ার মধ্যে তাওরিয়া রয়েছে, তিবাক রয়েছে, আর মোকাবালা রয়েছে। এই যে টোটাল 6টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ইলমুল বাদির ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ ইলমুল বাদির ক্ষেত্রে। তার সঙ্গে ইলমুল বাদিতে আরও কিছু রয়েছে, হুসনুত তালিল, হ্যাঁ হুসনুত তালিলের ব্যাপারে যে পড়ে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে তাকিদুল মাদহি বিমা ইশবিহুদ দাম্মি ও তাকিদুদ দাম্মি বিমা ইশবিহুল মাদাহ, এসব সম্পর্কে পড়ে নিতে হবে ইলমুল বাদিয়া। তার মধ্যে জেনাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তাওরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তিবাকটা খুবই গুরুত্বপূর্ণ, মোকাবালাটা খুবই গুরুত্বপূর্ণ। এই সব জিনিসগুলো দেখে নিতে হবে। ইউটিউবে আমার ভিডিওস রয়েছে, হ্যাঁ প্রায় ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। এবং দ্বিতীয় পার্টে ইলমুল আরুজ, যেটা এই জিনিসটা কিন্তু আমি নিজেই বুঝতে পারিনি যে আল মাগতা বলতে, হ্যাঁ মাগতা বলতে কি বোঝানো হচ্ছে, আল আকরান মানে কি বোঝানো হচ্ছে। কেউ যদি আপনাদের মধ্যে কেউ এটা বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, এটা কি, এটা ইলমুল আরুজের কোন টার্মকে বোঝানো হচ্ছে। হ্যাঁ মাগতাকে বোঝানো হচ্ছে না কি জিনিসকে বোঝানো হচ্ছে, আমি ঠিক বুঝতে পারিনি। এটা কেউ আমাকে কমেন্ট সেকশনে বলে দেবেন। বাকিগুলো ইল্লাত সম্পর্কে জানা আছে, ইল্লাত এবং বাহার সম্পর্কে। ইল্লাত কি, ইল্লাত কয় ধরনের সেগুলো কিন্তু পড়তে হবে। বাহার কি জিনিস, বাহার কখন হয়, এবং তাক্তি করা শিখতে হবে, ঠিক আছে। কবিতা লাইন তুলে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে তাক্তি করো, এটা কোন বাহারে রয়েছে সেটা বের করো। যদি আপনার ওজন মনে থাকে, বাহরুত তবিলের যদি ওটা হয়ে থাকে তো ফাউলুন মাফাইলুন মাহুলুন মাফাইলুন, এই ওজনে তাক্তি করতে পারবেন। তার সঙ্গে বাহরুত তবিলে আল বাহারাত তবিলে কী কী কন্ডিশন রয়েছে, কোথায় কোথায় কী পরিবর্তন ঘটে, সেই জিনিসগুলো মাথায় যদি থাকে তাহলে তাক্তি করতে সুবিধা হবে। তো এটা গেল রেটরিক অ্যান্ড প্রসোডির ব্যাপারে। আর ফিলোসফি, আর শর্ট আনসার টাইপ কোশ্চেন অন সেমেটিক ল্যাঙ্গুয়েজ। তো সেমেটিক ল্যাঙ্গুয়েজের ওপরে একটা শর্ট মানে সেমেটিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়ে নিতে হবে। আমরা জানি আরবি যে ল্যাঙ্গুয়েজটা সেটা সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে আসছে, ঠিক আছে, সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে আসছে। এবং সেখানে আরও অনেক সেমেটিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, কানানিয়া রয়েছে, তারপর ইব্রানিয়া রয়েছে, ফিনিকিয়া রয়েছে, হ্যাঁ তারপর কালদানিয়া রয়েছে, আসুরিয়া রয়েছে, সুরিয়ানিয়া, এগুলো আছে। এইসব সেমেটিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু জেনে নিতে হবে। আর সর্বশেষ যেটা রয়েছে অপশন 4, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার ফ্রম প্রি ইসলামিক পিরিয়ড আপ টু 1990 পর্যন্ত, 90 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত, একদম প্রি ইসলামিক পিরিয়ড থেকে নিয়ে সাহিত্যিকদের জীবনী পড়ে নিতে হবে। তো এই পার্টটা খুবই সহজ আর কি, যারা পড়েছেন এমএসসিতে এবং বিভিন্ন এক্সামের জন্য তাদের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। এবং বিশেষ করে তাদের যে কী ধরনের এইগুলো পড়তে হবে এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে। তাদের ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ, জীবনের বিভিন্ন ধারা, কোথায় জন্মগ্রহণ করছে, কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে ইন্তেকাল করেছে, কোথায় ইন্তেকাল করেছে, গুরুত্বপূর্ণ যদি বই থাকে বইটার নাম কি, সেই বইয়ের বিষয়বস্তু কি, কত সালে প্রকাশ পেয়েছে, কোনো অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডের নাম কি, কত সালে পেয়েছে, এসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং তাদের যে শিক্ষা জীবন কেমন ছিল, কোথায় কিভাবে পড়েছে, কত সালে কোথায় কি পাস করেছে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জীবনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো খেয়াল রাখতে হবে বলতে এসএসসির জন্য পড়তে গেলে যেগুলো আমি বললাম। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হলো আপনাদেরকে কিছু বলা দরকার, তাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে কিছু ভিডিও প্রদান করা এসএসসির ওপরে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।